সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেইলির সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেইলিতে। আর আমি ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, আজ আমাদের কর্পোরেট ডেইলিতে একজন ইয়াং এন্টারপ্রেনার আছে যিনি খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছেন। তার নিজস্ব একটি এজেন্সি আছে যার নাম হচ্ছে IMBD। তিনি শামীম আহমেদ। কথা বলবো তার সাথে, তার পথ চলার কথা শুনবো, তার সংগ্রামের কথা শুনবো, কিভাবে নিজেকে গড়ে তুলেছেন একজন এন্টারপ্রেনার হিসেবে। হাউ আর ইউ? কেমন আছেন ভাইয়া? এই তো ভালো আছি, কেমন আছেন আপনি? আমিও খুব ভালো আছি। আমি প্রতিটা অনুষ্ঠানে শুরু করি এটা দিয়ে যে আমি সফল মানুষকে দেখতে ভালোবাসি, তাদের কথা শুনতে ভালোবাসি, তাদের দ্বারা অনুপ্রাণিত হই। আমি মনে করি আমার দর্শকরাও অনুপ্রাণিত হয়, সেই সাথে তাদের সেই সুন্দর ফেস গুলো, সফলতার একটা যে কি বলবো, একটা গ্লোরিয়াস একটা ফেস থাকে তাদের। সফলতার ডেফিনেশনটা তো আসলে এক একজনের কাছে এক এক রকম। তুমি আমি স্যাটিসফাইড আর কি, ইন দ্যাট সেন্স বলা যায় যে হ্যাঁ সাকসেসফুল, বাট সাকসেসের প্যারামিটার স্ট্যান্ডার্ড এক একজনের কাছে এক এক রকম, বাট উই আর হ্যাপি। হ্যাঁ, সো ইন আ সেন্স ওই দিক থেকে হয়তো বললে আমি এটা নিব আর কি, যে হ্যাঁ সফল উদ্যোক্তা বলা যেতে পারে। আমাদের ওই ধরনের কোনো ক্রাইসিস নেই, বিজনেস ইজ গোয়িং ওয়েল, সো আলহামদুলিল্লাহ। ক্রাইসিস বলতে গেলে ধরে নিলেন বিজনেসে ক্রাইসিস নেই, সেটা খুব মানে কি বলবো, মানে কারেন্ট সিনারিওতে আমরা খুব চ্যালেঞ্জের মধ্যে নেই আর কি। যেমন ধরে নিলেন ক্রাইসিসের মধ্যে অবশ্যই কোনো না কোনো সময় ছিলেন, সেটা উত্তরে আজকে এখানে এসেছেন। এবং ইট হ্যাজ বিন 8 years and 11 months, নিয়ারলি 10 years, তাই না? শুরু করে তারপর লঞ্চ করে করে আস্তে আস্তে 10 বছর তো হয়ে গেল আপনার IMBD এজেন্সি, রাইট? এই হচ্ছে আপনার এবছরের সেপ্টেম্বরে হচ্ছে 10 বছর হবে। তো এই 10 বছরের সময় অসংখ্য উত্থান পতন হয়েছে, এবং সেখান থেকে উঠে দাঁড়িয়েছেন। উঠে দাঁড়িয়েই আজকে যে বসে আছেন আমার সামনে, নিজেকে বলছেন সফল আপনার ক্ষেত্রে, কারণ সফলতার মাপকাঠি এক একজনের কাছে এক এক রকম। যেমন পিস নামক বস্তুটা কখনোই বিজনেসে থাকবে না, সেটা যদি আপনি মেনে নিতে পারেন তাহলে, এবং এটাতে যদি আপনি মানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বিজনেসটা সহজ হয়ে যায়। হ্যাঁ, এটা তো অবশ্যই একসেপ্ট করার একটা বড় মেন্টালিটি, মাইন্ডসেট থাকতে হয়, এবং প্রত্যেকটা লেভেলেই আপনার মাইন্ডসেট নতুন করে ডেভেলপ করতে হয়। সেটা কি যে ধরেন এইটা অনেকগুলা ট্রানজিশনের ভিতর দিয়ে যায়। আমি আমার কথা যদি বলি, বিজনেস যখন অনেক ছোট ছিল, আমাদের রেভিনিউ যখন একেবারেই বলা যায় যে যেটা 6 ডিজিটও না, একেবারে শুরুর দিকে, হ্যাঁ, সো ওই স্ক্র্যাচ থেকে যখন শুরু করছিলাম তখন লায়াবিলিটিস অনেক কম ছিল। এখন টিম সাইজ অনেক বড় হয়েছে। এই প্রায় 10 বছরের যাত্রায় এক একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে ধরেন এরকম হয়েছে যে এত লায়াবিলিটিস আমি নিতে পারবো কিনা, আবার এটা আমি এক্সপ্রেসও করতে পারি না। টিমকে কিন্তু ওই মোটিভেশনটা দিতে হয়, হ্যাঁ, যে না ঠিক আছে, উই আর ডুইং গুড। এবং কোনো মানে পটেনশিয়াল থ্রেট না থাকলেও আপনার একটা ফিয়ার সবসময় কাজ করবে, যদি না কাজ করে বা যদি এইটা হয়ে যায়। সো হোয়াট ইফ, এই ব্যাপারটা সবসময় এন্টারপ্রেনারদের মধ্যে কাজ করে, বাট এটাতে মাইন্ডসেটটা অনেক স্ট্রং করতে হয় এবং একসেপ্ট করে নেওয়া, যেটা আপনি বললেন এটা খুব গুরুত্বপূর্ণ, যে আমার আসলে ওই 9 to 5 জবের মতো চিন্তা করলে এটা হবে না। এটাতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে, এইগুলার মেন্টালিটি মানে রাখতে হবে, এবং এটা ধরেই নিতে হবে যে গাড়ি আপনার ফাঁসবেই। সো এইটা মানে এই মাইন্ডসেট থাকতেই হবে যে তোমাকে তারপরে আবার ওই উঠে দাঁড়াতে হবে, আবার স্টার্ট দিতে হবে, আবার চলতে হবে। সো তার মানে কি সাহসী হতে হবে? হ্যাঁ, এটা তো অবশ্যই এন্টারপ্রেনারদের পজিটিভ মাইন্ডেড হতে হবে। খুব কি না জানি না, বাট চেষ্টা করতে হয় পজিটিভ থাকার, এই প্র্যাকটিসটা করতে হয় আর কি। কখনো কি এরকম সিচুয়েশন তৈরি হয়েছে যে সবকিছু ভেঙে যাচ্ছে, তারপরে মনে হচ্ছে যে উঠে দাঁড়াতে পারবো কি পারবো না, তো শেষ পর্যন্ত উঠে দাঁড়িয়েছেন, এরকম হয়েছে কখনো? আমার ক্ষেত্রে আমি এরকম খুব দেখেছি, অনেকগুলো বিজনেসের সাথে কাজ করি, তো আমাদের আলহামদুলিল্লাহ উই আর স্যাটিসফাইড যে আপনার 700 ক্লায়েন্টস এর নাম্বার হিট করবো আমরা খুব রিসেন্টলি। এখন বোধহয় 780 এরকম 680 এরকম ক্লায়েন্ট আমরা আমাদের হিট করেছে। সো এটার মধ্যে আমরা অনেক বিজনেসকে দেখেছি যারা কিন্তু সবাই সমানভাবে ভালো করেনি। আমাদের বিজনেসের ক্ষেত্রে বিশেষ করে আমি জানি না, বাট আমি রিস্ক নেওয়ার ক্ষেত্রে একটু ক্যালকুলেটিভ রিস্ক নিতে পছন্দ করি। সো থ্রেডটা আমার কাছে অনেক বিগ থ্রেড বা অনেক বড় চ্যালেঞ্জ এরকম খুব বেশি মনে হয়নি,
বাট ছিল আর কি। এটা যে ছিল না এরকম না, বাট তারপরেও মানিয়ে নিয়েছি এবং অনেক বিজনেসকে দেখেছি। তো আমরা তো আসলে বিজনেস গুলোকেই সার্ভ করি। সো ওইখান থেকে আমি আসলে বুঝতে পারি যে কোন বিজনেসটা সিক হয়ে যাচ্ছে, কোন বিজনেসটার আসলে কি সমস্যা হইতে পারে। তো অনেকগুলো বিজনেসের মার্কেটিং অপারেশন এগুলার মানে একেবারে ভেতরের খবর আমাদের জানা হয় আর কি, যেহেতু আমরা মার্কেটিং এজেন্সি। সো দ্যাটস হাউ উই গেট ইনসাইটস ফ্রম আদার্স বিজনেস এক্সপিরিয়েন্স। সো ওইটা আমাদেরকে অনেক হেল্প করে। সো ওইটা আমাকে অনেক হেল্প করেছে ক্যালকুলেটিভ রিস্ক নেওয়ার ক্ষেত্রে আর কি। সো আমি এটা বলবো যে আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ তো ছিল, বাট ভেঙে চুরে যাওয়ার মতো এরকম পরিস্থিতি অনেক বেশি ফেস করেছি, এরকম আমার খুব কম মনে পড়ছে আর কি। অবশ্যই চ্যালেঞ্জ ছিল, অনেক ধরনের ডিসিশন নিতে হয় ফাউন্ডারদের, এন্টারপ্রেনারদের। সো ওই জায়গাগুলো খুব ক্রুশিয়াল হয়ে যায়। সবসময় কি বিজনেসম্যান হতে চেয়েছেন? না না, একেবারেই না। এইটা আমি মানে একেবারেই প্ল্যান কিছু ছিল না। I started my journey as a freelancer 2013 এর কথা যদি বলি, তাহলে সেক্ষেত্রে আমার হচ্ছে আপওয়ার্ক, তখন ওডেস্ক থেকে আপওয়ার্ক নাম হয়েছে। সো একটা কাজ পেয়েছিলাম, ওটাতে তখন কমিশন ওরা আপডেট করে 25% করে মার্কেট প্লেসে কমিশন। তো তখন আমার কাছে মনে হয়েছিল যে আমি এত কষ্ট করে, ওটা একটা বড় অর্ডার ছিল, $1400 মতো একটা অর্ডার ছিল। সো আমার কাছে মনে হয়েছিল এত কষ্ট করবো আর 25% টাকা মার্কেট প্লেসকে দিয়ে দিব, আর ব্যাংকে তখন ঢুকলে আরো অনেক কিছু ডিডাক্ট হইতো। আর তখন ডলার রেট এত বেশি ছিল না, 70 টাকা 78 টাকা এরকম হইতো। সো আমি একটু ডিমোটিভেট হয়ে যাই। তো আমি একটা পার্ট টাইম মানে জব বলবো না ঠিক, মানে একটা ফ্যাকাল্টি ছিল, আমাকে ট্রেনিং করাইতাম। সো ওইখানে দুটো ভালো স্টুডেন্ট ছিল, মেহেদি এন্ড রনি, ওদেরকে নিয়ে আই স্টার্টেড দি এজেন্সি এবং ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসি, এন্ড দ্যাটস হাউ আই স্টার্টেড আর কি। এবং এটা হচ্ছে ক্লায়েন্টকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে আসি। এবং 19 এর আগ পর্যন্ত, 2019 সালের আগ পর্যন্ত, মানে কোভিড এর আগে আমাদের লোকাল ক্লায়েন্টস মানে ছিল না বললেই চলে, এটা লেস দেন 10% ছিল। এবং যারা ছিল তারা ওই ভাই ব্রাদার পরিচিত কানেক্টিভিটি থেকে। আফটার কোভিড এর মধ্যে তো সবাই উদ্যোক্তা হওয়া শুরু করলো। সো তখন আমাদের মতো এজেন্সি প্রচুর নক পাওয়া শুরু করলো। সো ডিমান্ড কার্ভ এত হাই হয়ে গেল। সো তখন আমরা শিখেছি লোকাল মার্কেট সার্ভ করা ভেরি ডিফিকাল্ট, বাট লোকাল মার্কেটের জন্য ভালো এজেন্সি নাই। সো আমাদের দেশে তো এজেন্সি বিজনেসটাই মানুষ বোঝে না। এটা ইন আ সেন্স বলা যায় আর কি। ইনোসেন্ট নাই, ইটস আ হার্শ ট্রুথ। এখানে মানে এজেন্সি অ্যাকচুয়ালি কি কাজ করে, কি সার্ভ করবে, এটাই তো অনেকে ক্লিয়ার না, যে আমি এখন আমার কি প্রয়োজন, আমি এখন এজেন্সির কাছে যাব না কোথায় যাব। অ্যাকচুয়ালি কি প্রবলেম নিয়ে আপনার কাছে আমি আসবো, একটু বলেন তো আমাকে, বুঝিয়ে বলেন। আমার বিজনেসের কথা যদি বলি, যে হ্যাঁ, আমরা মোস্টলি নোন এজ আ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। সো আমরা যেটা করি যে বিজনেস গুলার মার্কেটিং, এবং মার্কেটিং এর সাথে এখন যেটা হয়ে গেছে, আমাদের মোস্টলি কাজ করতে হয় ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, এই সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলাতে বেশি, গুগলে অ্যাডস। সো এই জায়গাগুলোতে আমরা কি করি, বিজনেস গুলোর জন্য লিড জেনারেট করি, কনভার্সন নিয়ে আসি, ওদের জন্য প্রসপেক্ট হান্ট করা, এইগুলাই হচ্ছে আমাদের, মানে আমি যদি বলি মোটা দাগে এই কাজগুলাই হচ্ছে মেজর। তো এইটা করতে আমাদের অনেকগুলো প্রসেসের ভিতর দিয়ে যেতে হয়। এটার জন্য কন্টেন্ট বানাইতে হয়, ভিডিও কন্টেন্ট বানাইতে হয়, স্ট্যাটিক বানাইতে মানে গ্রাফিক্স বানাইতে হয়, কন্টেন্ট লিখতে হয়, অ্যাড চালাইতে হয়, অ্যাডের পারফরমেন্স গুলো মনিটর করতে হয়, এবং অনেকগুলা সেগমেন্টেশন আছে। ধরেন ভিডিও কন্টেন্টেরই অনেক ফর্ম আছে, শর্ট বানাচ্ছি, রিলস বানাচ্ছি, অ্যানিমেশন করছি, 3D করছি। সো আইএমবিডি এজেন্সি হচ্ছে আপনার বিজনেসের অনলাইন প্রেজেন্সে নিয়ে যাওয়া এবং এইটা থেকে রেভিনিউ জেনারেট করার টোটাল প্রসেসে যা যা দরকার, যে আপনার কন্টেন্ট ক্রিয়েশন টু প্রমোশন, এন্টায়ার সলিউশন হচ্ছে আইএমবিডি এজেন্সি দেয়। এবং আমরা হচ্ছে মানে ওয়ান অফ দ্য ফুল স্ট্যাক ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যাদের ধরেন যে আমাদের হাউজে স্টুডিও, অডিও, ভিডিও, মানে ফুলফিলমেন্টের জায়গাতে আমরা মানে বলা যায় যে অনেক বেশি আগায় আছি আর কি। তো আমাদের রেফারেন্সে ক্লায়েন্ট অনেক বেশি, আর আমরা অ্যাড চালাই, বাট চালানো হয় না যে তা না, এবং এখন রিসেন্টলি স্কেল করেছি। বাট বিজনেস গুলার ধরেন প্রমোশনের জন্য যা যা সলিউশন দরকার, এইটা আইএমবিডি এজেন্সি দেয়। এর পাশাপাশি আমরা ওয়েব সলিউশন, ওয়েব অ্যাপ্লিকেশন, টিভি সার্ভিস, এগুলো তো করাই হয়। এবং রিসেন্টলি আমরা যেটা করেছি, আমাদের আরো কিছু ভেঞ্চার আছে, কনসার্ন রয়েছে, যেগুলোতে আমরা এআই এজেন্ট তৈরি করে দিচ্ছি, ছোট ছোট এজেন্ট যেগুলো হচ্ছে মানুষ অনেকগুলো কাজ ইজ করে দিচ্ছে, ওইগুলো আমাদের মানে এআই এখন মার্জ করে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা, প্রচুর এআই লেভারেজ নিচ্ছি এটা নিয়ে। এখন তো এআই বলতে গেলে রুল করছে, বলতে গেলে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে। অ্যাবসলিউটলি।
অ্যাবসলিউটলি। এবং এআইটা যদি খুব প্রপারলি যদি আপনি ড্রাইভ করতে পারেন, ইটস ভেরি হেল্পফুল। অনেক অনেক আমরা মানে প্রচুর এআই বেনিফিটস পাচ্ছি। আমাদের মাসে বেশ অ্যামাউন্টের হচ্ছে এআই সাবস্ক্রিপশন ফি দিতে হয় এআই টুল যেগুলো আমাদের নেওয়া আছে। বাট এইটা মানে এটার বেনিফিটস বা এটার লেভারেজ আমরা মানে কোন লেভেলে নিতে পারছি এটা আমি বলে বোঝাইতে পারবো না। এটা কি পরিমাণ আমাদের প্রোডাক্টিভিটিকে ম্যাক্সিমাইজ করছে। আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এআই ইমপ্লিমেন্ট করেছি। আমাদের সিআরএম, আমাদের বিজনেসের সবচেয়ে পপুলার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের অপারেশন এবং ইন্টারনাল অপারেশন, ইন্টারনাল কমিউনিকেশন। এটার জন্য আমাদের ছোট ছোট বট রয়েছে যেগুলো এআই দ্বারা এখন আমরা এআই ইন্টিগ্রেট করে দিয়েছি। সো এটা যেটা হয় অল কাইন্ড অফ রিমাইন্ডার জব এজেন্সিতে যেটা হয় যে আমাদের ডেডলাইন ম্যাচ করা, তারপর হচ্ছে ফেক কমিটমেন্ট, এটা তো আসলে ইন্ডাস্ট্রির একটা খুব কমন প্র্যাকটিস হয়ে গেছে। সো ওই জায়গাগুলোতে আমরা একটু মোর অ্যাকাউন্টেবল, মোর রেসপন্সিবল এজেন্সি হিসেবে পরিচিত আর কি। সো এইটা আমাদের খুব ভালো একটা মানে মার্কেটে গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়েছে। এবং সার্ভিস ইন্ডাস্ট্রিতে তো আসলে আপনি 100% স্যাটিসফাই করতে পারবেন না কাউকে, বাট স্যাটিসফ্যাকশনের ডেফিনিশনও হ্যাঁ আলাদা। হ্যাঁ আমি বলি টিমকে অনেক সময় যে আমরা একটা হসপিটাল চালাই, এখানে বিভিন্ন বিজনেস মানে হচ্ছে বিভিন্ন ধরনের পেশেন্ট। হ্যাঁ সো এখন কেউ যদি এসে যে 10,000 টাকায় হার্টের অপারেশন করতে বলে এটা তো পসিবল না। হ্যাঁ সো এরকম এক্সপেকটেশন থাকতেই পারে, ইমপ্র্যাকটিক্যাল এক্সপেকটেশন থাকে। আমরা চেষ্টা করি যেটা আমাদের ডেলিভারেবলস গুলো আমরা মোর ক্লিয়ার, আমরা কি অফার করছি, আপনি কয়টা ক্রিয়েটিভস পাচ্ছেন, আমরা কতটুকু স্ট্র্যাটেজি ডেভেলপ করব, এই সবগুলো জিনিস আমার কাছে একদম ক্লিয়ার। এবং আমরা হচ্ছে প্রত্যেক মাসে প্ল্যানিং, রিপোর্টিং এইগুলার বাইরে যাই না। আমাদের এজেন্সি সার্ভাইভ এবং সাস্টেইন করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সার্ভিসটা সেটা হচ্ছে আমাদের রিকারিং মডেলে মার্কেটিং সলিউশন রয়েছে। এইটা হচ্ছে যে ধরেন আপনার একটা বিজনেস রয়েছে, আপনি যদি ইন হাউস ডিজিটাল মার্কেটার মানে টিম ডিপ্লয় করতে চান, যে আমি একটা ডিজিটাল মার্কেটিং টিম ডিপ্লয় করবো, সো আপনার কি কি লাগবে? ধরেন আপনার একজন ভিডিও এডিটর, গ্রাফিক ডিজাইনার, আবার যদি আপনি শুট করেন ওইখানে আপনার ডিওপি মানে ক্যামেরাম্যান লাগবে, একজন ডিজিটাল মার্কেটার যে অ্যাড জানে, আবার একজন কপি রাইটার লাগে যে কপি লিখতে পারে। সো এই ফুল রিসোর্স যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে দেখা যাবে আপনার যেই কস্ট ওইটার মানে আমি বলবো 4 টাইমস লেস কস্টে বা তারও বেশি। ধরেন 2 লাখ টাকার কাজ আপনি হচ্ছে 50,000 টাকা রিকারিং এ আইএমবি এজেন্সি থেকে এর থেকে বেটার কিছু পাবেন। কিভাবে হয় এটা হচ্ছে যে একটা জায়গায় একটু ইন্টারাপ্ট করি আপনাকে, আপনারা তাহলে অ্যাডও বানিয়েছেন। হ্যাঁ 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 এই পর্যন্ত বানানো অ্যাড এর মধ্যে সবচেয়ে মেমোরেবল অ্যাড কোনটা আপনার কাছে বলেন তো? এরকম তো অনেকগুলো আছে। আমি আসলে আমরা এখন রিসেন্টলি যেগুলো ট্রাই করছি সেটা হচ্ছে কমেডি অ্যাড বলি বা মিমস মার্কেটিং যেগুলো আমরা করি। These are helping a lot. যেমন আমরা ছোটবেলায় কিছু অ্যাড আছে এখনো কিন্তু আমরা রিকল করতে পারি, কি সুন্দর সুন্দর গানগুলো ছিল। ক্যান ইউ রিমেম্বার? হ্যাঁ 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 মানে জিঙ্গলগুলো আমাদের মনে পড়ে। হ্যাঁ জিঙ্গলগুলো, গানগুলো মানে জিঙ্গলগুলো আমাদের কাছে গান মনে হতো এবং এখনো মনে হয় ওগুলো দেখলে মনে হয় কি গুনগুন করে গাই। সো আপনার কাছে কি মনে হয় এখন সেরকম অ্যাড কেন তৈরি হচ্ছে না? এখন অ্যাড, ক্রিয়েটিভ অ্যাড যে তৈরি হচ্ছে না এরকম না, এখন হয়ে গেছে কি আগে আমাদের কাছে অপশন অনেক কম ছিল, এখন এত বেশি অল্টারনেটিভ কন্টেন্ট আছে যেটা ধরেন একটা খুব নোটেবল অ্যাডস যেগুলো ভাইরাল হচ্ছে সেগুলো মানুষের মনে থাকছে, কিন্তু একটা ভাইরাল কন্টেন্টও না, এগুলোও সব ইউলুপে চলে। একটা সার্টেন টাইম পর্যন্ত এটা খুব পিকে থাকে, তারপর আরেকটা ভাইরাল কিছু চলে আসে। সো মানুষ খুব দ্রুত ওটা ভুলে যায়। সো আগে আমাদের কি হতো যে তুমি আমি আর ড্যানিশ, তো এটা কিন্তু আমরা গান হিসেবেও বারবার এটা গাইতাম, গুনগুন করতাম। সো এখন দেখবেন যে প্রচুর কমার্শিয়াল হচ্ছে। সো এত কন্টেন্টের ডেনসিটি হাই থাকার কারণে মানুষও প্রচুর স্ক্রিনিং টাইম হাই। বাট আগে হতো কি আগে আমাদের বাধ্য হয়ে অ্যাড দেখতে হতো, এখন কিন্তু অ্যাড আর অ্যাড বানালে চলে না, অ্যাডকে আপনার কন্টেন্ট বানাতে হবে। এটা আপনি যত বেশি কমার্শিয়াল টোনে প্রেজেন্ট করবেন তত মানুষ এটা স্কিপ করবে। আর এখন তো ধরে নিলেন আগে ছিল শুধু বিটিভি, এখন 40টা স্যাটেলাইট টিভি চ্যানেল, সেই সাথে আছে ইন্ডিয়ান অনেকগুলো টিভি চ্যানেল, তারপর ওয়ার্ল্ড ওয়াইড নেটফ্লিক্স আছে, তারপর কি বলবো বাংলাদেশের অসংখ্য ওটিটি প্ল্যাটফর্ম আছে। তো ইউ হ্যাভ লটস অফ অপশনস। এবং আপনি যখন একটা সোশ্যাল মিডিয়াতে যখন কিছু একটা ক্লিক করবেন, সো there are thousands, more than thousands contents at a glance you will find it. এবং আপনি কোনটা দেখবেন ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউ। আর আমাদের ওই সময়টার কথা, যে সময়টার কথা আমি বলছি, সেই সময়টাতে there was the only option of entertainment was BTV and we were bound to watch it. আমি বাউন্ড বলবো না,
মানে অ্যাকচুয়ালি ওইটাই সত্য কথা বলতে গেলে, আমার কাছে এন্টারটেনমেন্ট বলতে গেলে ওই এন্টারটেনমেন্টটাকে খুব সুস্থ ধারার এন্টারটেনমেন্ট মনে হয়। এখনকার এন্টারটেনমেন্টটা না আমার কাছে অসুস্থ মনে হয়, যে অদ্ভুত একটা প্রতিযোগিতা চলে। যেমন একটা কন্টেন্ট বানিয়েছে সে হয়তো ধরে নিলেন একটা কন্টেন্টে তারা এতটুকু ভালগারিজম অ্যাড করেছে, আচ্ছা এটা আবার মানুষ কিন্তু খুব ভিউ হলো, তখন তার সাথে প্রতিযোগিতা করে আরেকটা অ্যাড তারা অ্যাড করলো, সেখানে আরেকটু ভালগারিজম অ্যাড করে দিল। সো ইফ there are few types of vulgarism plus perversion, and I think I should add like আমাদের রুচির দুর্ভিক্ষ একটা কথা চলছিল না, অ্যাকচুয়ালি রুচির দুর্ভিক্ষ চেয়েও একটা কথা যেটা চলে সেটা হচ্ছে গিয়ে আমাদের রুচির অভাব হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা আসলে এই অভাবটা মহামারী আকারে দেখা দিয়েছে। Yes, it became the pandemic. হ্যাঁ, এটা ট্রু। আসলে এখন ধরেন এই সিডাকটিভ কন্টেন্ট গুলা মানে জাস্ট যেভাবে স্প্রেড আউট করে, হ্যাঁ, সো মানুষজন তো এখন হয়েছে যে আমি আমার প্রিফারেন্স অনুযায়ী যা ইচ্ছা তাই দেখতে পারবো, আমার একদম একেবারেই ফ্লেক্সিবল, বা আমি এখন জাস্ট শুয়ে শুয়ে জম্বি স্ক্রলিং করে মানুষজন। তো এটা হ্যাঁ, এটা সত্য কথা যে আগের কন্টেন্ট গুলো আমাদের কালচারের সাথে, কালচারকে যেভাবে করে তুলে ধরতো, প্রমোট করতো, আমাদেরকে কিছু শেখাতো যেভাবে, এই জায়গাগুলোতে এখন তো সবাই আসলে সোশ্যাল মিডিয়া শো অফ বা প্রিটেন্ড করা, বা আমি এখন যেই কথাগুলো বলছি আমি দেখা যাচ্ছে যে আমি আমার একটা ডিফারেন্ট পার্সোনা এখানে পোর্ট্রে করছি, হ্যাঁ, তো এটা দেখে আর একজন হয়তো খুব জেলাস হচ্ছে, সো তার আবার হয়তো ওরকম একটা ডিজায়ার তৈরি হচ্ছে, সো একটা অসুস্থ প্রতিযোগিতা। হ্যাঁ, এটা তো এখানে কিন্তু মেকারদের যে শুধু দোষ তা না, আমার দর্শক দেখছে দেখেই কিন্তু আমি বানাচ্ছি। হ্যাঁ, আমি তো এটা বলি যে আপনার ইউএসএ তে টিকটক দেখেন, আপনি অনেক সিরিয়াস কন্টেন্ট রয়েছে, বাংলাদেশে আপনি দেখলে আপনি এই যে নামগুলো বলেছেন আগে সেগুলো আমি রিপিট করতে যাচ্ছি না, বাট এটা কেন হচ্ছে, কারণ যে জিনিসটার আপনার হচ্ছে সাপ্লাই আছে ওটা তো অবশ্যই ডিমান্ড আছে, নাহলে তো সেটা ভিউ হচ্ছে, সেটা আপনাকে টাকা দিচ্ছে, ইটস ওয়ান অফ ইয়োর সোর্স অফ ইয়োর রিজিক, একদম স্ট্রেট ওয়েতে যেটা বলতে গেলে সেটা আপনার ঘরের অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা করছে। তো অ্যাকচুয়ালি আমাদের সবকিছু মিলে না আমরা একটা অদ্ভুত একটা পরিস্থিতির মধ্যে আছি। আপনি ইউ কান্ট ইভেন ইগনোর অ্যান্ড প্যারালালি ইউ কান্ট অ্যাকসেপ্ট অ্যাজ ওয়েল। মানে আপনার বিবেকের কাছে কখনো কখনো আপনি আটকে যাচ্ছেন, আবার পারছেনও না সেটাকে বন্ধ করে দিতে। আমরা আবার আগের আলোচনায় ফিরে আসি। আপনি তো পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে, রাইট? ঢাকা ইউনিভার্সিটিতে আমার হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসে হচ্ছে আপনার পড়াশোনা করেছেন। কোথায় অ্যাডজাঙ্ক্ট ফ্যাকাল্টি হিসেবে কাজ করেছেন আপনি বলছিলেন? এটা হচ্ছে আপনার জেড কিং নামে একটা কোম্পানি এসেছিল বাংলাদেশে, ওরা অনেক আগের আর কি, হ্যাঁ, তখন কোর্স ফিজ অনেক হাই ছিল, মানে আমি যেটাতে ওদের করতাম ওইটার ওরা একসময় কোর্স ফি শুরুর দিকে 80,000 টাকা করে নিত একটা স্টুডেন্ট থেকে, তো এখন তো 2,000 টাকায় সেম ইকুইভ্যালেন্ট জিনিসপত্র পাওয়া যায় অনলাইনে অ্যাভেলেবেল। সো ওইটা আসলে পুরোপুরি ফ্লপ করে। জেড কিং অনেকেই চেনে, অনেক ভালো করছিল, ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল হচ্ছে সচিন টেন্ডুলকার আর কি। সো বাংলাদেশে ওদেরকে নিয়ে আসে হচ্ছে এক্সটেক আইটি এরকম একটা প্রতিষ্ঠান। সো ওরা নিয়ে আসে ওদের ওইখানে, আমি পড়াশোনার পাশাপাশি হচ্ছে ফ্যাকাল্টি মানে পার্ট টাইম করতাম আর কি, 3 ঘন্টা করে ওইরকম টাইম দেওয়া লাগতো আর কি, সপ্তাহে 2 দিন। সো ওইখান থেকে মূলত আমি যখন ফ্রিল্যান্সিং করতাম, ফ্রিল্যান্সার হিসেবে তখন তো অনেক ফ্রিল্যান্সার ছিল না, সবাইকে চিনতো। সো ওদের সাথে আমার একটা কোর্সের থ্রুতে পরিচয় হয়, তারপর ওরা অফার করে আমি এখানে জয়েন করি। দেন আস্তে আস্তে ওইখান থেকে এই স্টুডেন্টদের নিয়ে স্টার্টেড, এবং দ্যাট টাইম ইট ওয়াজ নট দ্যাট মাচ প্ল্যান যে আমি একটা বড় বিজনেস করবো, এরকম কিছু না, জাস্ট তালে তালে হয়ে যাওয়া আর কি। হ্যাঁ, ওইটাই হয়ে অনেক সময় হয়ে যায় আর কি, মানে আছে না যে আমি যেই টাইমে চিন্তা করেছি ওই টাইমে আসলে আমার একমাত্র মোটিভ ছিল, তখন আর ইম্প্যাক্টে বিলিভ করতাম না আমরা, তখন আসলে একমাত্র মোটিভেশন ছিল যে কিভাবে আরো একটু বেশি পয়সা ইনকাম করা যায়। সো ওই ব্যাপারটাই অনেক বেশি ইন্সপায়ার করতো, মোটিভেট করতো, মনে হতো হ্যাঁ একটা বিজনেস থাকা, মানে একটা ট্রেড লাইসেন্স আর একটা ডোমেইন কেনা, এই ব্যাপারটা তখন অনেক মানে খুবই একটা ভালো ফিল দিত আর কি, বিশেষ করে স্টুডেন্ট থাকা। হ্যাঁ হ্যাঁ, কত সালের কথা বলছেন? এইটা আমি বলছি 16 এর কথা আর কি, 2016। এখন তো অসংখ্য ফ্রিল্যান্সার, এখন হ্যাঁ বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার আছে, এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে প্রচুর কাজ পাওয়াও যাচ্ছে।
হ্যাঁ, কাজ পাওয়া যাচ্ছে, যারা ভালো করছে তারাই বেশি কাজ পাচ্ছে, সবাই যে কাজ পাচ্ছে এরকম এটাই না। তো স্বাভাবিক না? হ্যাঁ, আপনি যদি এটাই ভালো হওয়া কাজ উচিত। করেন এটাই হওয়া উচিত। যে ভালো কাজ করবে তার কাছেই তো কাজ আসবে, এটাই তো হ্যাঁ, স্বাভাবিক। হ্যাঁ, মানে হ্যাঁ। নতুনদের hypothesis তো ফ্রাস্ট্রেশন তাই বলে। আসলে এই জন্যই বললাম যে হ্যাঁ হ্যাঁ না, সবাই কাজ পায় না, তো আমরা আসলে অনেকে ফ্রাস্ট্রেশন এক্সপ্রেস করে। তবে মার্কেটপ্লেসের ক্ষেত্রে একটা বড় চেঞ্জেস আসতে যাচ্ছে, সেটা হচ্ছে ডিউ টু এআই। মানে একজন আগে যদি 5টা কাজ করতে পারতো, এখন সে 50টা কাজ করতে পারে। 50টা কাজ করতে পারছে। সো এখন তার ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। এখন সে আগে 50টা মানে 5টা কাজের জন্য যেই চার্জ করতে, এখন সে 50টার জন্য অত বেশি চার্জ না করলেও মানে দেখা যাচ্ছে 10টার সমান চার্জ করলেও তার পোষিয়ে যাচ্ছে। সো মার্কেটে কাজ অনেক বেড়েছে, আবার ইন্ডিভিজুয়ালের ক্যাপাসিটি অনেক বেড়ে গেছে। সো এই জন্য একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়েছে, যেটার কারণে অনেকেই অনেক বেশি ডিপ্রাইভড হচ্ছে। এটাও ট্রু যে হ্যাঁ, এআই মানে আমাদের যারা ইউজ করতে পারছে তারা এগিয়ে যাচ্ছে, আর যারা পারছে না তারা পিছিয়ে যাবে। এখন এটা সময়ের সাথে তো তাল মিলিয়ে সেটা করতেই কিছু হবে, করার নেই। কিছু কোভিড করার নেই। যখন এসেছিল আপনার মাস্ক হ্যাঁ পরতে হয়েছে সবাইকে। হ্যাঁ, এর এটাতেও COVID তাই, আমাদের এটাকেও মনে করতে হবে যে এয়ার ওয়েভে আমরা যদি সার্ভাইভ করতে চাই, উই হ্যাভ টু। হ্যাঁ আমরা আমাদের হায়ারিং ফ্রিজ করে দিয়েছি কিছু ডিপার্টমেন্টে, কিছু করার নেই, আমার লোক লাগছে না। বেটার আমি যদি আমার এক্সিস্টিং রিসোর্সের স্যালারি বাড়াই দিই, হি অর শি উইল বি হ্যাপি, এন্ড আমাকে সে বেশি আউটপুট দিতে পারছে, এন্ড আমি হয়তো আরেকজনকে নিয়ে এসে এখনই তো লাগছে না। আমার এখন আগে যদি একটা রিসোর্স হায়ার করার জন্য 10টা কাজ লাগতো, এখন 100টা কাজ লাগবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু এই হচ্ছে মানুষের কর্মসংস্থান কিন্তু ট্রু, এটা একদম কমিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আরো কিছু স্কোপ তৈরি হচ্ছে, কিন্তু বাংলাদেশ মার্কেটে যেটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার হচ্ছে যে এআই অ্যাডাপশন বা টেকনোলজি অ্যাডাপশন কার্ভ অনেক স্লো। এটা আপনি এখনো ধরেন প্রান্তিক অঞ্চল, আপনি ঢাকার বাইরে গেলে দেখবেন যে মানুষজন সিভি লিখে দিয়ে অনেক টাকা নিয়ে নিচ্ছে। সো মানে একটা ক্যানভা টেমপ্লেট একটা চ্যাট জিপিটি দিয়ে লিখে নিয়ে যাচ্ছে, নিজে নিজে করা যাচ্ছে সবকিছু। সো মানে এত বেশি আনএওয়ার, মানে জানে না এই ব্যাপারগুলো বাংলাদেশে অনেক মানে ভয়ঙ্কর খারাপ অবস্থা। হ্যাঁ, এবং শুধু এই সেক্টরটা না, আপনি যদি ঢাকা থেকে একটু বের হন, বিভিন্ন ক্ষেত্রেই আপনি দেখবেন মানুষ অনেক ক্ষেত্রেই ল্যাগ বিহাইন্ড আছে। আপনার এই অফিসে ঠিক কতজন কাজ করছে? এখন আছে 58 এমপ্লয়ি। 58 এমপ্লয়ি। ওয়ার্ল্ড ওয়াইড আর কেউ কাজ করছে আপনার সাথে? আমার সাথে আমাদের জার্মানির একটা পার্টনার আছে আর কি, সে মূলত হচ্ছে আমাদের কিছু ডিল ফ্যাসিলিটেট করে আর কি। তাকে আমার এমপ্লয়ি বলা যাবে না আর কি, ওরকম ইন আ সেন্স সে দেখা যাচ্ছে পার্টনার বা হচ্ছে মিডলম্যান হিসেবে কাজ করে কি কাজ করে। আর কিছু ফ্রিল্যান্সার আছে যারা প্রজেক্ট বেস কাজ করে আর কি। আমাদের এখানে হাউসে ক্যাপাসিটি বেশ 85 প্লাস আর কি, বাট আমরা এখনো ম্যাক্স আউট করিনি আর কি। অফিসটা কি একটু দেখা যাবে? যদিও অফিস আওয়ার শেষ, আপনার স্টাফদেরকে আমি পাবো না, তারপর একটু যদি অফিসটা ঘুরে দেখতে পারি। চলেন শিওর। ক্রিয়েটিভ স্টুডিও। হ্যাঁ হ্যাঁ আপু, এটা হচ্ছে আমাদের স্টুডিও 1। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি শুট এখানেই হয়। এটা হচ্ছে আমাদের স্টুডিও 2। এইটাতে হচ্ছে স্টুডিও হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাতে হচ্ছে মোস্টলি ফটোশুট গুলো হয়। আচ্ছা, ভিডিওর জন্য এটা হচ্ছে মানে একটু লম্বা আর কি, ফ্যাশন শুট গুলো এখানে হয়। এটা আমরা আরেকটু মডিফাই করছি। আচ্ছা, খুব সুন্দর সুন্দর কথা লেখা এখানে। The difference between ordinary and extraordinary is that little extra. এটা খুব সুন্দর এই কথাটা। And আরেকটা কথা লেখা আছে, the function of leadership is to produce more leaders, not more followers. আচ্ছা, লিডারশিপ সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। What do you think about leader? আপনি কি নিজেকে লিডার ভাবেন? আপু আসলে ভাবার বিষয়টা হচ্ছে কি যে I try to practice leadership. To me আসলে টিমকে সাপোর্ট করা এবং একটা লিডারকে আসলে আমি যদি ডিউ টাইমে পাই, তাহলে বা হচ্ছে টিমকে গাইড করা, নেভিগেট করা, একটা গুড ডিসিশনে হেল্প করা, একটা ডিসিশন নিতে মানে ওই লেভেলে আসলে মেন্টাল স্ট্রেংথ এস্টাবলিশ করা। আচ্ছা, মেন্টালিটি যদি না থাকে তাহলে কিন্তু লিডারশিপটা খুব টাফ হয়ে যায়। এখানে মনে হয় আপনার স্টাফরা বসে না? হ্যাঁ, এটা হচ্ছে মোস্টলি হচ্ছে ডিজিটাল মার্কেটারদের প্লেস। এখানে শুধু ডিজিটাল মার্কেটার বাদে আর এই সাইডে হচ্ছে শুধু গ্রাফিক টিম বসে আর কি। আচ্ছা আচ্ছা, ওপাশে একটা রুম দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সেলস এর রুম। হ্যাঁ, সেলস টিম আমাদের খুবই ছোট্ট সেলস টিম,
আচ্ছা আমাদের সেলস টিমের জি। মধ্যে আবার হচ্ছে সাপোর্ট টিমও আছে। হুম, হুম। সেলসে আপনার কিন্তু হচ্ছে প্রতিটা রুম সুন্দর করে সাজানো। ট্রাই করেছি আর কি আপু। হ্যাঁ যাই হোক, বুটস্ট্র্যাপ হিসাবে যতটুকু সম্ভব জি জি সেটা আমরা চেষ্টা করেছি আর কি। এখানে হচ্ছে আমাদের সেলসে 2 জন জি আর জি। সাপোর্টেও কাজ করে সো ডিভি ডেভ ডেভ টিম। টিম হোয়াট ডাজ ডেভ ইট টিম মিন? মানে এটা হচ্ছে ওয়েব টিম, এআই টিম। এটা হচ্ছে ওরা এখানে মূলত ডেভেলপাররা বসে। ওয়েব টিমের আচ্ছা ওয়েব হুম হুম ডিপার্টমেন্টের জন্য আমরা কখনোই ক্লায়েন্ট অ্যাকুইজিশন করি না, এক্সিস্টিং ক্লায়েন্টদের ভিতর থেকে আসলে আমাদের কাজ বেরোতে থাকে। তো তাই এখানে টোটাল, হ্যাঁ, এখানে 6 জন যারা আছে এরা হুম সবাই হুম হুম হুম। ডেভেলপমেন্টের সাথে, মানে ওয়েব ডেভেলপমেন্ট, এআই, ওরা এআই রিলেটেড কাজ ওরাই করে আর কি। আচ্ছা 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 প্রত্যেকটা রুম খুবই ওয়েল ডেকোরেটেড এবং এত সুন্দর সুন্দর কথা দিয়ে সাজানো। দেখেন, when something is important enough you do it even if the odds are not in your favor. ইলন মাস্কের কথা, ইটস আ ভেরি ফেমাস কোটেশন। খুবই সুন্দর, প্রতিটা রুমই খুব সুন্দর। আর ইলন মাস্কের ওই কথাটা, সেটা কিন্তু খুবই সত্য। যেখানে আমরা হচ্ছে একটু ডিসকমফোর্ট ফিল করি, সেখান থেকে কিন্তু আমরা পালিয়ে যাওয়ার একটা আমরা চেষ্টা আসলে থাকে। ওটা ডিনাই করতে চাই, ওটার এগেইনস্টে আমরা লজিক দিয়ে শুরু করি। সো ডিসকমফোর্টকে আসলে আমরা যদি অ্যাকসেপ্ট না করতে পারি হ্যাঁ, তাহলে হ্যাঁ। ওইখানেই গ্রোথটা আটকে যায়। জি সো আমি এটা খুব বলি যে আসলে তোমার পেইনেই তোমার গ্রোথটা বোধহয় আটকে আছে। সো মানে তোমার আসলে ওই ডিসকমফোর্টটাকেই তোমাকে আলিঙ্গন করতে হবে। এটা হুম মানে আমি কোডগুলো লিখে রাখি কারণ এই ভিজুয়ালের পাওয়ারটা আমি খুব বিলিভ করি যে এই কোডস গুলো হুম, হুম। তারা যেন একবার দুইবার পড়লেও এটা নিজের ভেতরে যদি একটু একটা হলেও ইন্সপায়ারেশন হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ করে। হ্যাঁ এ পাশে মনে হয় আরো কিছু হ্যাঁ, রুম এইটা আছে। হচ্ছে আপু আমাদের ভিডিও এডিটিং প্যানেল, প্লিজ। জি। ভাই কোথায় বড় হয়েছেন? আমার আপু আপব্রিঙ্গিং হচ্ছে রাজবাড়িতে। হুম, হুম, এটা হুম। মফস্বল মানে ভিলেজ। এটা আমার কলেজ পর্যন্ত হচ্ছে রাজবাড়ি তাই? গোয়ালন্দ থানাতে। তো হুম, তারপরে হুম, হুম। ঢাকায় চলে আসা হয়। তারপরে তো এই গ্রাজুয়েশন, হুম, তারপরে হুম, হচ্ছে আমার এই এমবিএ আর বিজনেস। তো এর পাশাপাশি আমার হুম, হুম, গ্রাজুয়েশন হুম, হুম। চলাকালীন আই স্টার্টেড। সো ওই সময় আমার 3 জন ছিল আর কি, আমি, আমার সাথে মেহেদি এবং রনি, আমি এর হুম, আগেও হুম, মেনশন হুম। করেছি। সো ওরা ওরা আপনার স্টুডেন্ট ছিল? হ্যাঁ, As স্টুডেন্ট I ছিল can remember. এবং দে আর নাও বোর্ড ডিরেক্টর। এবং আমি আচ্ছা। সেই জায়গাটা আসলে যতটুকু পেরেছি অনার করার চেষ্টা হুম, করেছি হুম, আর হুম, কি। হুম, হুম। সো সেই জায়গা থেকে আই এম ভেরি হ্যাপি উইথ দেম। এবং আরো যারা টিম মেম্বার আছে, ফাউন্ডার মেম্বার বলতে গেলে দেখা যাচ্ছে শুরুর দিকে রনি মেহেদি ছিল, তারপরে আরো অনেকে যুক্ত হয়েছে যাদের হুম, হিউজ হুম, হুম। কন্ট্রিবিউশন রয়েছে আমাদের এই গ্রোথ। মানে আচ্ছা আমরা আচ্ছা। এখনো গ্রোয়িং, বাট এই গ্রোথ হুম, হুম, স্টেজে হুম, হুম। প্রত্যেকটা রিসোর্সের অনেক কন্ট্রিবিউশন জি রয়েছে। জি জি। থ্যাংক ইউ। শুরুতে, একেবারে শুরুতে হচ্ছে আমরা 3 জন। একদম আপনারা 3 জন, সেই হ্যাঁ হ্যাঁ 3 জন। হ্যাঁ, তারপর আস্তে আস্তে কতজনকে স্টাফ আমরা আপনারা প্রথম শুরু অফিসে করলেন? হচ্ছে ওইটা ম্যাক্স আউট হয়ে গেল হচ্ছে একটা রুম ছিল, ওইখানে 7 জন আচ্ছা। ক্যাপাসিটি ছিল। হ্যাঁ। সো তারপরে সেকেন্ড অফিসটাতে ম্যাক্স আউট হয়ে গেল 22 জনে। এদিকে মনে হয় হ্যাঁ, খেলুন আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস এন্ড হচ্ছে এইচআর ডিপার্টমেন্টের হুম, হুম, রুম হুম, আর কি। 7 জন, তারপরে 22, তারপরে এই অফিসে 7, 22, এখন হচ্ছে 58। 58 আচ্ছা। এবং খুবই ফান প্রমোটিং এজেন্সি বলা যায়। ট্রেডিশনাল এজেন্সি কালচারের বাইরে, মানে অ্যাডভার্টাইজিং এজেন্সি যেমন হয় যে রাত জি। থাকা, আমরা ওই জায়গায় নাই। আমরা ডিসিপ্লিন মেনটেন করি, কিন্তু হ্যাঁ। এখানে সবাই এনজয় করে, সবাই হুম, খুব হুম, হুম, হুম। ক্যাজুয়ালি, মানে ক্রিয়েটিভিটি যেন মানে জায়গাতে মানে কোনো ধরনের কোনো অফিস হুম, হুম, রুলস হুম। ইন্টারাপশন না করে। আচ্ছা, এই দেয়ালটা কিন্তু কি খুবই সুন্দর। স্টিভ মার্টিনের একটা কথা হ্যাঁ আছে, হ্যাঁ, এটা বি সো গুড দে কান্ট ইগনোর ইউ। এক্স্যাক্টলি। এবং আমাদের এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে আমরা বলি কনসেপ্ট জ্যামিং। কিছু কিছু আচ্ছা, আচ্ছা। টার্ম আছে যেগুলো আমার নিজের ব্রেন চাইল্ড বলতে হুম, পারেন। হুম, হুম, হুম। কনসেপ্ট জ্যামিং ইজ আ থিং যেটাতে আমরা করি। আপনি ওইখানে একটা রকিং চেয়ার মানে হ্যাঁ, হ্যাঁ, দেখেছেন। হ্যাঁ, ওই যে আপনাদের সেকেন্ড স্টুডিওটাতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি, এটাতে জি। আমরা কি করি যে ওদেরকে হ্যাঁ। আসলে চিন্তা করার জন্য কিছু টেমপ্লেট দেয়া আছে। ওকে, সো যেটা বলছিলাম আপু যে এটা মনে হয় সেকেন্ড কনফারেন্স হ্যাঁ রুম, হ্যাঁ, না? এটা সেকেন্ড কনফারেন্স জি, রুম। জি। আমাদের ফ্রিকোয়েন্ট মিটিং থাকে আর কি, হুম, হুম, প্রচুর হুম। ক্লায়েন্টের সাথে মিটিং থাকে, হুম, হুম, হুম। তারপরে টিমের ইন্টারনাল মিটিং থাকে। এখানে টিম ডিস্ট্রিবিউট করে দেওয়া আছে, ওইভাবে করে অ্যালোকেট করে দেওয়া আছে। হুম। সো আমি যেটা বলছিলাম আপনাকে যে ওদেরকে একটু স্পেস করে দেয়া বা আইসোলেটেড হয়ে যাতে চিন্তা করতে পারে, ওই জিনিসটা আমি এনশিওর করার চেষ্টা করি। যেমন আপনি যে রকিং চেয়ারটা দেখলেন, বা হচ্ছে টিমের কিছু টেমপ্লেট দেওয়া আছে যে তুমি এইভাবে করে চিন্তা করো। যে আইমিডিয়েন্সের ইন্ডাকশনটা খুব ফাস্ট, মানে একটা এমপ্লয়ি আসার পরে ক্যাপাবল হইতে বা আমাদের এজেন্সিকে সার্ভ করার It জন্য takes খুব time. হ্যাঁ টাইম নাই, কিন্তু আমাদের ইউজুয়ালের থেকে অনেক কম লাগে, কারণ প্রত্যেকটা জিনিসের প্রসেস ডিজাইন করা আছে। আচ্ছা, আচ্ছা। একটা এমপ্লয়ি আসলো, প্রথম দিন তার হোয়াটসঅ্যাপ একটা টেক্সট গেল যে তোমার হুম, এটা হুম, এটা টাস্ক, এটা এটা করতে হবে, এটা এটা শিখতে হবে, আমাদের এইচআর পলিসি এইটা।
সো তারপরের দিন গেল যে তোমার ডিপার্টমেন্ট রিলেটেড যে স্টাফস গুলো আছে এইগুলো তুমি ভিডিও থ্রুতে শিখে নাও। সো প্রপার একটা এসওপি, এটা খুবই ইম্পর্টেন্ট, অ্যান্ড আই বিলিভ ইন প্রসেস ডিজাইন। সো এটা আমার একটা বলা যায় যে ইন আ সেন্স এক্সপার্টিজেরও জায়গা, আমার ভালো লাগে আর কি। প্রত্যেকটা মানুষের ইনপুটেই কিন্তু আজকে আইএমবিডি, এবং আপনি যদি বলে থাকেন যে আইএমবিডি ইজ গোয়িং গুড, দ্যাট মিনস এই 58 জন খুবই ভালো কাজ করছে দেখে আইএমবিডি সামনে যেতে পারছে। আমরা একটু বসে কথা বলি। হ্যাঁ, শিওর শিওর শিওর। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বাট আমার একটু কয়েকটা কিউরিওসিটি এখনো রয়ে গেছে। সেটা হচ্ছে কেন কখনো জব করেননি? 9টা 5টা জব তো আরামদায়ক। হ্যাঁ, এটা আসলে জব ভালো নাকি বিজনেস ভালো, এটা একটা মানে খুব মারাত্মক ডিবেট। হ্যাঁ, বিশাল বিতর্ক। হ্যাঁ, ধরেন যে জব যারা করছে তাদের কাছে মনে হয় যে না, বিজনেস করলে বোধহয় আমি অনেক স্বাধীন হয়ে যাব। বিজনেস যারা করছে তাদের মনে হচ্ছে যে এত লাইবিলিটিস বা এত পেইন নেওয়ার কিছু নাই। সো এইটা আসলে মানে আছে না যে ওই এই পার থেকে আসলে ওই পারের সিন মনে হয় যে আসলে খুব ভালো। সো করা হয় নাই কেন, আসলে ট্রাই করি নাই, এর মধ্যে ইনভলভ হয়ে গেছে আর কি। হ্যাঁ, ইনভলভ হয়ে গেছেন। যেমন আমি প্রতিটা এপিসোডে বলি, যত বিজনেসম্যানের সাথে মানে আমার এই প্রোগ্রাম তো বিজনেস ওরিয়েন্টেড, আমি খুব অবাক হয়ে তাকিয়ে থাকি যে এত বড় রিস্ক করে কিভাবে নিচ্ছে। যেমন আমি কিন্তু প্রতিদিন 9টা 5টা অফিস করি। হ্যাঁ, আমি জানি যে মাস শেষে আমার স্যালারি আসবে, সো আমার কাছে খুব আনন্দ লাগে। হ্যাঁ, মাস শেষ হয়েছে, আই উইল গেট দ্য স্যালারি। বাট আপনার তো মাথার উপর বিশাল বোঝা, এই মানুষগুলোকে আপনার স্যালারি দিতে হচ্ছে, আপনার ইনশিওর করতে হচ্ছে পুরো বিজনেসটা যেন ঠিকমতো রান করে, পুরো একটা হিউজ লায়াবিলিটিস, একটা পুরো বিশাল প্রতিষ্ঠান চালাতে হচ্ছে। কতটা সাহসের যে বিষয় একটা আছে। এটা তো ট্রু। এটা আসলে যদি বুঝে শুরু করতাম তাহলে তো, বা এই সাহসের কথা যদি বুঝতে পারতাম তাহলে তো শুরু করতে পারতাম না। এটা মানে আমি এখন বুঝি যে অনেক বেশি ক্যালকুলেট করে, মানে বিজনেসম্যানদের ক্যালকুলেটিভ হওয়া উচিত, কিন্তু অনেক বেশি ক্যালকুলেটিভ হইলে বা একটু মানে আছে না ওভার কনফিডেন্ট কিছু কিছু জায়গায় আমি মানে বলি যে হওয়া উচিত, তা না হলে বিজনেস শুরু করা যায় না। বিজনেস করতে পারবে। যেমন একটা মিথ আছে যে এন্টারপ্রেনারদের যে অনেক টাকা হলে কেউ একজন বিজনেসম্যান হতে পারবে, কিন্তু আমার কাছে যতজনের সাথে আমি আজ পর্যন্ত কথা বলেছি এখন এই প্রোগ্রামের থ্রুতে, আই এম ভেরি লাকি। আমার প্রফেশনটা আলাদা, আমি বিজনেসম্যানদের সাথে এখন কথা বলার সুযোগ পেয়েছি। তাদের যে জীবনের এত সংগ্রামের কথাগুলো যে যখন শুনি, আমার কাছে যেটা মনে হয়েছে যে টাকার চেয়ে সাহসটা বেশি প্রয়োজন, অনেক বেশি। ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। মানে আপনি যদি আসলে মানে পিপল উইল স্টার্ট ইনভেস্টিং অন ইউ, মানে আপনি যদি আসলে ওই ক্যালকুলেশনটা বা প্রজেকশনটা মিলাই দিতে পারেন। হ্যাঁ, সো টাকা আসলে খুব বেশি প্রবলেম হয় না। আপনার যদি ওই ধরনের পটেনশিয়াল আপনার ভিতরে থাকে, বা আপনি যদি খুব ডেডিকেটেড হন, আপনার ভিতরে যদি ওই ধরনের বার্নিং ডিজায়ার, নট অনলি ডিজায়ার দিয়ে আসলে হয় না যে আমি একটা বিজনেস করতে চাই, আমার একটা আইডিয়া আছে, খুব একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিলাম, ওইগুলো দিয়ে বিজনেস হয় না, ওইগুলো কিছুদিন পর এমনি হয় না। বাট যদি একটা বার্নিং ডিজায়ার থাকে, কিছু করে দেখানোর ইচ্ছা থেকে আসলে বিজনেস করে অনেকেই, বা এটা একটা মানে আমি বলবো যে ম্যাক্সিমামের একটা কমন মোটিভেশনের জায়গা। সো ওই ব্যাপারটা পুঁজি করে রাখতে হয়, ব্যাপারটা ধরে রাখতে হয়, এবং মানে এই লেগে থাকার স্বভাব, রেজিলিয়েন্স যেটা আমি বলি, এটা না থাকলে বিজনেসে ভালো করা যায় না। এই যে 10 বছর, মানে এটা অনেক বড় একটা নাম্বার আমার কাছে, মানে কতগুলো দিন, কতগুলো দিন, যদি আমরা 10 দিই 3650 দিন। হ্যাঁ, তো এতগুলো দিন, প্রত্যেকটা দিন আপনার ছোট ছোট চ্যালেঞ্জ আসবে, অনেকগুলো ডিসিশন নিতে হবে, সবগুলো ডিসিশন রাইট হবে না। অনেক গল্প আছে 10 বছরের মধ্যে, সাফল্য আছে, ব্যর্থতা আছে, অনেক কিছু আছে। আরেকটা প্রশ্ন যেটা আমি জানতে চাই সেটা হচ্ছে হোয়াই ডিজিটাল মার্কেটিং, কেন অন্য ব্যবসা ক্ষেত্রে নিজেকে ইনভলভ খুবই পটেনশিয়াল ছিল। আমি আসলে স্টার্টেড মাই ক্যারিয়ার অ্যাজ এ এসইও এক্সপার্ট। আমার কাছে মনে হয়েছিল যে না, এটা আসলে অনেক দূর যাবে, যে মানুষজন আস্তে আস্তে যত বেশি ডিজিটালাইজ হবে। সো আমি নিজে আসলে মানে প্রতিদিনই একটু একটু করে বেনিফিট পাচ্ছিলাম, একটু একটু করে মানে রিওয়ার্ডেড হচ্ছিলাম। সো ওই জায়গা থেকে 10 বছর আগে কিন্তু ডিজিটাল মার্কেটিং ওয়াজ নট দ্যাট মাচ ফেমাস, একেবারেই ছিল না। এবং 10 বছর কি আমি বলবো, মানে 6-7 বছর আগের সিনও এত, এই যে কারেন্ট টাইমে যে পরিমাণ সবাই ডিজিটাল মার্কেটিং এজেন্সি স্টার্ট করতেছে, 10 বছর আগে এটা চিন্তা করা অনেক ডিফিকাল্ট ছিল। সো আমি শুরুতেই যেটা বলেছিলাম যে আমি আসলে অনেক বেশি প্ল্যান ছিলাম না, বাট মানে ডে বাই ডে ডিমান্ড বাড়ছিল এবং হচ্ছে কোয়ারিজ আসছিল প্রচুর। সো আমার কাছে মনে হচ্ছিল যে না, ডিমান্ড কার্ভ তো রেগুলারলি মানে
আপের দিকে। সো আমি আসলে এইটাকে, এবং আমি যেটা করেছি টাইম টু টাইম এসইও থেকে আস্তে আস্তে শিফট করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে আমি দেন প্রাইমারি ফোকাস, গ্র্যাজুয়ালি আপনি হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ সেখানে করেছি, আপডেট করেছি। আমি আমার প্রোডাক্ট এবং সার্ভিসের স্ট্র্যাটেজি রেগুলার বেসিসে চেঞ্জ করা, আপডেট করার আপনি বিষয়টি শিফট করেননি, আপনি অ্যাড করেছেন, অ্যাড করেছি, আপডেট করেছি, আপডেট মানে করেছেন। হ্যাঁ, এবং প্রত্যেকটা জিনিস আমি খুব পজিটিভলি রিসিভ করেছি, অ্যাডাপ্ট করেছি। যে মানুষের স্ক্রিনিং টাইম কোথায় বেশি, যদি টিকটকে প্রচুর মানুষ যায় তাহলে আই হ্যাভ টু কন্ডাক্ট অ্যাডস অর হ্যাভ টু কন্ডাক্ট ক্যাম্পেইন অন টিকটক, হ্যাঁ অ্যাজ ওয়েল। ইনস্টাগ্রাম। সো এইটা আমার হচ্ছে এই আইবল কোথায় আছে সেখানে আমাকে বুঝতে যেতে হবে। পেরেছি। হ্যাঁ, আরেকটা জিনিস, যেমন আপনার এই 10 বছরের সময় আপনি কিন্তু অনেকগুলো বাধা পেয়েছেন, যেমন কোভিড পিরিয়ডটা পেয়েছেন, তারপর ধরে নিলেন যদি ইন্টারন্যাশনালি চিন্তা করি ইউক্রেন রাশিয়া ওয়ার, এগুলো কিন্তু ইফেক্ট পড়ে ডিজিটাল পড়েছে, আমাদের এজেন্সিতেও পড়েছে। আমরা প্রায় 7 মাস অফ ছিলাম। তারপর গাজা, যে ফিলিস্তিন ওয়ার, সবকিছু। বাট আমার কাছে মনে হয় এইসব ওয়ারের চেয়ে সবচাইতে বেশি বাধা হচ্ছে গিয়ে এখন যে মানে অড এবং উইয়ার্ড কিছু কন্টেন্ট, এগুলোকে আমার কাছে সবচেয়ে বেশি বাধা মনে হয়। যারা রিয়েল ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তাদের কাছে আমার মনে হয় আপনাদের জন্য ইটস আ বিগ থ্রেট। হোয়াট ডু ইউ থিংক? হ্যাঁ, এটা হ্যাঁ ঠিক আছে। এবং আসলে কন্টেন্টের যে বিষয়টা সেটা হচ্ছে যে মানে আমরা যে ধরনের কন্টেন্ট দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছি, সো আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে। সো এখানে একটা খারাপ লাগার জায়গা আছে যে আমি আসলে যে ধরনের কন্টেন্ট দিয়ে অডিয়েন্সকে রিচ আউট করতে চাই বা আমি আসলে আইবল জেনারেট করতে চাই, সো ওই জিনিসটা বা ওই অরিজিনাল অথেন্টিক বা আরেকটু জেনুইন জিনিসপত্র, এই জায়গায় মানে ব্যাপারগুলো আরেকটু মানে আমার কাছে মনে হয় যে আমরা, যদি এটা একটা কালচারাল ব্যাপার, আমি আসলে একা বিপ্লব করে কিছু হবে না, এটা খারাপ লাগা ছাড়া আর কিছু করার নেই। আর এখানে তারপরও নিজ নিজ অবস্থান থেকে যখন আমরা পরিবর্তন হব তখন তো অবশ্যই সার্বিক পরিবর্তন হবে। আর আপনাদের মতো মানুষদের সাথে যখন কথা বলা শুরু হয় তখন বিষয়টা হয়ে যায় রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো, শেষ হইয়াও হইল না শেষ। যেমন আমি কিন্তু আপনার সাথে মানে এখন বসেছি হচ্ছে র্যাপিড ফায়ারটা শুরু করব, তার আগে দেখেন কতগুলো গল্প আমি পড়ে ফেলেছি। আমার প্রতিটা গেস্টের জন্য কিছু র্যাপিড ফায়ার 10টা র্যাপিড ফায়ার প্রশ্ন থাকে। আপনি যদি পারমিশন দেন আই ক্যান স্টার্ট। হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, ওয়ান মার্কেটিং প্রিন্সিপাল ইউ নেভার কম্প্রোমাইজ অন। ইটস মাই ফার্স্ট র্যাপিড ফায়ার। আচ্ছা, আমি আসলে কম্প্রোমাইজ করি না যে ব্যাপারটা, মানে ট্রাই করি আমি বলতে পারি, সেটা হচ্ছে যে ওভার প্রমিস করা, বা হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল এক্সপেকটেশন, যেটা ক্লায়েন্ট অনেক সময় যেটা বাজেটের সাথে তার সামঞ্জস্যপূর্ণ হয় না আর কি। আমি বিজনেস হিসেবে বলতে পারি যে এই এথিক্সের জায়গা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি, বাট মানে আপনি রিয়েল সিনারিওটা হ্যাঁ পোর্ট্রে করার। মাই সেকেন্ড কোশ্চেন ইজ হুইচ ম্যাটার্স মোর, ক্রিয়েটিভিটি অর কনভার্সন রেট? আচ্ছা, আমি বলবো যে কনভার্সন রেটটা তো সবাই প্রায়োরিটি দিতে চাইবে বিজনেসগুলো, বাট ক্রিয়েটিভ উইল ড্রাইভ দ্যাট কনভার্সন। মানে যেটা আসলে আপনার ধরেন কনভার্সন রেট যদি আমি ইনক্রিজ করতে চাই তাহলে ক্রিয়েটিভিটিকেই আপনার বেশি প্রায়োরিটি দিতে হবে, সো অটোমেটিক্যালি কনভার্সন রেট বেড়ে যাবে। আচ্ছা, সো নেক্সট কোশ্চেন, ডিজিটাল মার্কেটিং কি বিজ্ঞানের কাছাকাছি না শিল্পের? তুমি এটা আসলে শিল্পের বেশি কাছাকাছি আমার কাছে মনে হয়। হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই টেকনোলজি বা হচ্ছে টেকনিক্যাল পার্ট অনেক রয়েছে, বাট শিল্প, হ্যাঁ এটা একটা শিল্প। আর আচ্ছা, স্ট্র্যাটেজি আসলে ব্যাপারটা আমার কাছে ওরকমই মনে হয়, কেন অ্যাস্থেটিকের ব্যাপার থাকে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, হোয়াটস মোর ইম্পর্টেন্ট ফর আ ব্র্যান্ড, ভিজিবিলিটি অর ট্রাস্ট? ট্রাস্ট, এইটা মানে আনডাউটলি ট্রাস্ট টু বিকাম আ ব্র্যান্ড। অবশ্যই ট্রাস্টেড জিনিসপত্র মানে আই বলে থাকা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু আমি আসলে কিভাবে কনসিডার্ড হব, আমার যদি ট্রাস্ট না তৈরি হয় তাহলে ওই ব্র্যান্ড ক্রেডিবিলিটি তৈরি হয় না। আচ্ছা আচ্ছা, ওয়ান বুক এভরি ডিজিটাল মার্কেটার শুড রিড, এমন কোনো বই আছে? কিংবা আচ্ছা, বুকের কথা আমি বাদ দিই, মানে এমন কোনো কোটেশন, লাইক আপনার পুরো অফিস জুড়ে কিন্তু অনেকগুলো কোটেশন আছে, এমন কোনো কিছু আপনি বিলিভ করেন যেটা প্রতিটা ডিজিটাল মার্কেটারের জন্য খুব প্রয়োজন? মার্কেটারদের জন্য আসলে আমি অনেকগুলা কোর্স বলা সম্ভব, মানে আমি প্রায় পড়ার চেষ্টা করি, সিড গোডিন বলেন বা যারা আছে আর কি, ফ্লিপকার্টলার থেকে শুরু করে মানে অনেক কোর্স আছে, বাট আমি এখন একদম হুবহু কোর্স না বলে আমি যে জিনিসটা সবসময় ডিজিটাল মার্কেটারদের বলবো, যে আমি যদি বলি যে আমার মানে নিজের কোর্স না, বাট মানে অনেকগুলা কোর্সের কম্পোজিশন যদি বলি, তাহলে সেক্ষেত্রে বলবো যে ডু প্রায়োরিটাইজ ইউর মানে ডিসস্যাটিসফাইড কাস্টমার উইল হেল্প ইউ আ লট
টু মেক বেটার ইউর সার্ভিস। সো এইটা অনেক ইম্পর্টেন্ট, এবং এটাতে মানে প্রোডাক্ট এবং সার্ভিস ইম্প্রোভাইজ করতে অনেক বেশি হেল্প করবে আর কি। আচ্ছা, আগামী 5 বছরে কোন প্ল্যাটফর্ম সবচেয়ে বেশি রাজত্ব করবে? হোয়াট ডু ইউ থিংক? মেটা, গুগল, কিংবা নতুন কিছু আসছে এরকম কি মনে হয়? এই প্রেডিকশন দেয়া আমার জন্য মানে এটা খুবই ডিফিকাল্ট। আমি মানে এখন হচ্ছে কি এত দ্রুত চেঞ্জ হচ্ছে এবং এত বিগ বিগ আপডেট আসতেছে। সো আমি মেটা, হ্যাঁ এক্স এর ধরেন যে নতুন গ্রকের যে আপডেট আসছে, সো এটা খুব স্ক্যারি ব্যাপার। বাট মেটা বা গুগল বোথ পার্টির কাছে হিউজ ডাটা রয়েছে, তারা আমাদের বিহেভিয়ারাল অ্যানালাইসিস এত ভালোভাবে করে ফেলছে। সো এখানে আসলে কে বেশি রাজত্ব করবে মানে ইকুইভ্যালেন্ট ইন আ সেন্স, সবাই কম বেশি ভালো করবে, টিকটকও আগায় যাবে অনেক। আচ্ছা, আমি একটু র্যাপিড ফায়ারের রুলসটা একটু ব্রেক করে একটা জিনিস জানতে চাই, আপনার কাছে কোনটা সেফ মনে হয়েছে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, মেটা আর গুগল? প্রাইভেসি ইজ আ মিথ। হ্যাঁ, এটা আসলে এটা আমি খুব ভালো জানি না, বাট আমার কাছে মনে হয় যে গুগলের প্রাইভেসি পলিসি বা ডাটা ইউজেস পলিসিটা একটু ভালো। তাই? মেটার থেকে। আচ্ছা, এটা আপনার থিঙ্ক। ওকে, ফাইন। সো ক্যান এআই রিপ্লেস হিউম্যান ক্রিয়েটিভিটি ইন মার্কেটিং? এটা এখন পসিবল। আরো 2 মাস আগে আমাকে জিজ্ঞেস করলে এটা না বলতাম হয়তো, এখন মনে হচ্ছে অনেক বেশি। এআই কি এতটা ক্রিয়েটিভ? আপনি পেয়েছেন এআই কে? এআই ক্রিয়েটিভ না আসলে, এআই হ্যাঁ ড্রাইভ করতে হয়। এখন যেটা হয়েছে যে আমি কিছু ভয়ঙ্কর আপনার 2টা এআই এজেন্টের মাঝখানের কনভারসেশন গুলো যদি দেখেন, হ্যাঁ আপনি মানে জাস্ট বোকা হয়ে যেতে হবে, এত বেশি হিউমারাস কনভারসেশন করতে পারে। সেলস কল আর বিকামিং রিপ্লেসড বাই এআই কলস। সো এটা অনেক মানে টোনালিটি ম্যাচ করে, মানে ক্রিয়েটিভিটির জায়গায় যদি বলি ইটস হেল্পিং এ লট। অ্যান্ড ক্রিয়েটিভিটি টোটালি এটা তো একটা মানুষের, আমি যদি বলবো যে আমাদের এটা মানে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা যে ইনস্টিংক্ট নিয়ে জন্মগ্রহণ করেছি ওই জায়গা থেকে মানে ক্রিয়েটিভিটির একটা ব্যাপার স্যাপার হয়তো আমরা ধারণ করি, বাট এআই অনেক কিছু করতে পারে যেটা আমরা চিন্তাও করতে পারি না, হয়তো আমরা জানিও না ওকে এই কাজে ব্যবহার করা যাবে। তো হোয়াট ইজ দ্য বিগেস্ট মিথ ইন ডিজিটাল মার্কেটিং টুডে? এটা হচ্ছে আমাদের সেক্টরে যদি বলি ডিজিটাল মার্কেটিং এ, তাহলে হচ্ছে বুস্ট করলে ব্যবসা হবে, এরকম আসলে হয় না। কেন হয় না? বুস্ট এই স্ট্র্যাটেজি ছাড়া কোনো বিজনেস হয় না পৃথিবীর। এটা বুস্ট হচ্ছে কোনো ভেন্ডিং মেশিন না, এখানে আমি 10 টাকা দিলে 20 টাকা বের হবে এরকম চিন্তা আছে ম্যাক্সিমাম। আর এজেন্সি কোনো ম্যাজিক করতে পারে না, এজেন্সি স্ট্র্যাটেজি সেট করতে পারে, এবং এটাই মানে ডিজিটাল মার্কেটিং এর রেজাল্ট ওভারনাইট আসে না, মানুষের এত বেশি মানে শর্ট টাইমে রেজাল্ট এক্সপেক্ট করে যেটা ইমপ্র্যাকটিক্যাল। সো এই ব্যাপারগুলো অ্যাভয়েড না করতে 100% আপনি মানে একটা প্র্যাকটিক্যাল সিনারিও গ্র্যাজুয়াল রাইজ কোনটা বেশি ঝুঁকিপূর্ণ, স্টার্টআপ শুরু করা নাকি এজেন্সিকে স্কেল করা? স্টার্টআপ শুরু করা আমার কাছে। স্টার্টআপটা বেশি টাফ। হ্যাঁ, এন্ড হোয়াট ইজ দ্য ওয়ান কেপিআই ইউ বিলিভ ইজ ওভাররেটেড? এটা আমার টিমের ক্ষেত্রে যদি বলি বা ওভাররেটেড কেপিআই যদি বলি, যেটা আসলে এই যেটা বললেন আর কি ক্রিয়েটিভিটির জায়গায়, আমার কাছে মনে হয় যে অনেক সময় আমরা অনেক বেশি এক্সাজারেট করি একটা ক্রিয়েটিভ স্টাফসকে। হ্যাঁ, সো ওইখানে হয়তো তার ওই পরিমাণ ইন্টেলেকচুয়াল কন্ট্রিবিউশন থাকে না। হ্যাঁ, আর মানুষজন অনেক বেশি প্যাম্পার্ড হতে পছন্দ করে, অনেক বেশি অ্যাপ্রিশিয়েটেড হতে পছন্দ করে। সো আমার এজেন্সি সিন বলছে আর কি, এটা সবার ক্ষেত্রে না। হ্যাঁ, সো এটা কন্ট্রোভার্সিয়াল হয়ে যেতে পারে, বাট এটা ওভাররেটেড ওইভাবে বলা যায় না। না, ক্রিয়েটিভিটিও একটা খুব ভাস্ট ওয়ার্ড, তাই না? লাইক আপনি এই পেনটাকে অনেক ক্রিয়েটিভ ভাবে কিন্তু প্রেজেন্ট করতে পারেন, তাই না? এখন ইট ডিপেন্ডস, মানে হয় কি যে ঠিক আছে এটার একটা মানে ভ্যালু এডিশনের জায়গা হয়তো ইনশিওর হয়েছে, বাট এক্সাজারেট করা ব্যাপারটা আমার কাছে মানে খারাপ লাগে আর কি। এই জন্য আমার কাছে কেউ যদি এসে মানে বলে যে হ্যাঁ ঠিক আছে হিউজ একটা মানে আধ্যাত্মিক ভাবে একটা কিছু তার মাথায় নাজিল হয়ে সেটা করেছে, এই জিনিসগুলো আমি মনে করি যে আমরা জীবনে কোনো কিছু যেটা দেখি না ওটা মানে চিন্তা করাও কঠিন। হ্যাঁ, অবশ্যই। না, ইনোভেশন মানে বাংলাদেশ মার্কেটের কথা বললাম, আবার মানে এখানে আছে আর কি যে খুবই ক্রিয়েটিভ, ওয়াও সবাই দাঁড়ায় হাততালি দিল, এরকম একটা খুবই সাধারণ একটা ব্যাপারে অনেক সময় হয়, আমাদের ইন্ডাস্ট্রিতে আছে এরকম। থ্যাংক ইউ সো মাচ। অ্যাকচুয়ালি গল্পের শেষ হয় না, আমি বলছিলাম যে শেষ হইয়াও হইল না শেষ, রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো। থ্যাংক ইউ সো মাচ, আপনার অনেক ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিয়েছেন। এবং ডিজিটাল মার্কেটিং অ্যাকচুয়ালি ইটস আ বিগ টার্ম, অনেক মানে ভাস্ট একটা
বিষয়, এটি অনেক কিছু নিয়ে গল্প করার আছে। আর তার উপর আমরা যখন একজন এন্টারপ্রেনারকে ফোকাস করি, তার জীবনটার গল্পটা তো শুধু সাফল্যের নয়। তার গল্পে, তার জীবনের গল্পে সংগ্রাম থাকে, তার গল্পে ব্যর্থতা থাকে, তার গল্পে সাফল্য থাকে। সেই গল্প সহজে শেষ হতে চায় না। তারপরেও আপনি আমাদেরকে ইনভাইট করেছেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি বিলিভ করি সেটা হচ্ছে যে আপনাদের ইস্যু বা আপনার এই ধরনের প্রোডাকশনগুলো আরো অনেক বেশি বাড়ুক, এবং আপনারা আরো এন্টারপ্রেনারদেরকে কভার করেন, তাদের স্টোরিগুলো কভার করেন, এবং মানুষের জন্য যদি এতটুকু ভ্যালু অ্যাড হয় আমার এই কনভারসেশন থেকে, যেটা তাকে একটা ডিসিশন নিতে হেল্প করবে, বিজনেস করতে হেল্প করবে, বা একটু সাহস যোগাবে, ওইটাই অনেক বড় একটা পাওয়ার জায়গা। সো থ্যাংক ইউ আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এ পর্যন্তই। আগামী পর্বে আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো এন্টারপ্রেনার, বিজনেসম্যান বা অন্য কোনো কর্পোরেট টাইকুনকে সাথে নিয়ে। আপনারা চোখ রাখুন বিজনেস ডেইলির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিজনেস ডেইলির সাথে থাকুন।